জলবায়ু ট্রাস্টের 873 কোটি টাকা পদ্মা ব্যাংকে থাকা উপদেষ্টার ক্ষোভ, তদন্তের ঘোষণা, রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, অভিযোগ শ্রম উপদেষ্টার। কঠিন হলেও পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণে আশাবাদী প্রধান উপদেষ্টা, সবাইকে একযোগে কাজ করার আহ্বান। 70 অনুচ্ছেদ সংশোধন সহ সংবিধান ঢেলে সাজানোর তাগিদ আইনজ্ঞদের, আওয়ামী সরকারের বিরুদ্ধে সংবিধান সংশোধনে বাধার অভিযোগ। জনি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। এবং বগুড়ার শেরপুরে মজুমদার অয়েল কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণ, প্রাণ গেল 4 শ্রমিকের, নিরাপত্তা ঘাট থেকে দুষছে প্রশাসন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারদাস জুই। এবারে বিস্তারিত। 2038 সালের আগে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 873 কোটি টাকা দিতে পারবে না পদ্মা ব্যাংক বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিভিন্ন মন্ত্রণালয়ে এফডিআর করা টাকা বেসরকারি ব্যাংকে কি বিবেচনায় কে কেন রেখেছিল এ বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান এ উপদেষ্টা। লোডশেডিং নিয়ন্ত্রণে পাওনা মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে লোডশেডিং কমে যাবার আশাবাদও ব্যক্ত করেন রিজওয়ানা হাসান। এছাড়া তিনি জানান, আগে সংস্কার পরে নির্বাচন, এমন সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো। বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল, এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওনা হয়েছে 873 কোটি 81 লক্ষ 65,853 টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করে বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে। গাজীপুর সাভার বেল্টের আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ করতে 79 কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শ্রম অসন্তোষের পেছনে বিদেশি ইন্ধন আছে, নির্দিষ্ট দেশের বায়াররা লবিং করছে বলেও জানান শ্রম উপদেষ্টা। এই অর্ডারগুলো কিন্তু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রায় 15 থেকে 20% অর্ডার ক্যান্সেল হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু নির্দিষ্ট দেশের বায়াররাই সেই অর্ডারগুলো নেওয়ার জন্য লবিং করছেন, উঠে পড়ে লেগেছেন। তো সেই জায়গা থেকে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি নতুন সচিব নিযুক্ত হয়েছেন তিনি এই কথাটি বলেছেন, কোনো শ্রমিক আসলে তার ফ্যাক্টরিতে হামলা করবে না কখনো, কারণ তাহলে মাস শেষে সে বেতনটা পাবে না। সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিটা যে হয় শ্রমিকের হয়, মালিক তো বিত্তশালী। তো কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি, বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। শ্রমিক অসন্তোষে আজও বন্ধ বেশিরভাগ গার্মেন্টস কারখানা। এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে উল্লেখ করে শ্রমিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। বহিরাগতরা উস্কানি দিচ্ছে উল্লেখ করে শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি। বৃহস্পতিবার গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শ্রম সচিব। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপুরপু। সাভার ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ কাটেনি। শ্রমিকরা কাজে ফেরায় বেশ কিছু কারখানা খুললেও এখনও বন্ধ শতাধিক প্রতিষ্ঠান। নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেকে। এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন নতুন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। এ সময় চলমান শ্রমিক অসন্তোষে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে, এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে, এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে, এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। শ্রমিক আন্দোলনে বহিরাগতরা উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করে শ্রম সচিব বলেন, জুট ব্যবসার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের।
আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। তবে শ্রমিকদের 25 দফা দাবির মধ্যে অনেকগুলোই যৌক্তিক বলে জানান তিনি। ন্যূনতম মজুরি নির্ধারণে সময় লাগবে বলেও জানান সচিব। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কঠিন হলেও পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ উত্তরণে আশাবাদী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স বাংলাদেশের উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি এবং 15টি জাতীয় বাণিজ্য সংগঠনের যৌথ উদ্যোগে ন্যাশনাল বিজনেস ডায়ালগের আয়োজন করা হয়। এই সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমানের অসুস্থতায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির স্বাগত বক্তব্য দেন। এছাড়া অর্থ উপদেষ্টা সহ পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা দেশের চলমান অর্থনৈতিক সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় অংশ নেন। পৃথিবীর কোনো দেশের ব্যাংক নির্ভর কিন্তু ফাইন্যান্সিং বা ইন্ডাস্ট্রি হয় না। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে এখন থেকে অনেক বেশি প্রতিযোগিতার সম্মুখীন হব। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান প্রথাগত কোনো আন্দোলন ছিল না। তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে জাতিকে পতনের হাত থেকে রক্ষা করতে। প্রথাগত আন্দোলনের জন্য আসে নাই। যারা মারা গেছে তারা মন ঠিক করেছিল যে উদ্দেশ্যে তারা রাস্তায় নেমেছে, সে উদ্দেশ্যে তারা প্রাণ দিতে তৈরি। এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশে উত্তরণ কঠিন হলেও আশাবাদী তিনি। লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো যে যাক বাবা একটা কিছু করছি। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশকে প্রতিযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংশোধনে এখনই ঢেলে সাজানোর উপযুক্ত সময় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আওয়ামী সরকার সংবিধান সংশোধনে বড় বাধা ছিল বলে অভিযোগ তাদের। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন দেশের চলমান সংকট থেকে উত্তরণে বুধবার রাতে প্রয়োজনীয় সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ৬টি বিশেষ কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার প্রেস ক্লাবে যুক্তরাজ্য রেজিস্টার্ড মানবাধিকার সংগঠন সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটসের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে অংশ নেন যুক্তরাজ্য বসবাসরত প্রবাসী আইনজীবীরা, যেখানে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি এবং সংবিধানের নানা দিক। আলোচনায় বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করার দিকে জোর দেওয়ার তাগিদ দেন ব্যারিস্টার নাজির আহমদ। নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে বলে প্রত্যাশা তার। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, স্থায়িত্ব ও চলমান কাজের বৈধতা একসাথে গণভোটের আয়োজনও করা যেতে পারে। 50 বা 60 জন বিশেষজ্ঞ, সংখ্যা কম বেশি হতে পারে, নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি বা কমিশন গঠন করা, যাদের একমাত্র দায়িত্ব হবে নতুন সংবিধান ড্রাফট করা।
সংবিধান সংশোধনের জন্য নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও শেখ হাসিনা সরকারের বাধায় তা হয়ে ওঠেনি বলে অভিযোগ অধ্যাপক মাইনুল ইসলাম খানের। এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা সমিতি করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। আজ থেকে 10-12 বছর আগে আমাকে সরাসরি বলা হলো যে এইসব কথা আপনি বলবেন না, তার কারণ এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদের সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এই অনুচ্ছেদের কারণে কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়। ৭০ অনুচ্ছেদ বাংলাদেশ এটা যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা জনগণের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে ওটাকে ধারণ করেই এই উদ্যোগ নিয়েছেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বৃহস্পতিবার এই আদেশ দেন। খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এ সময় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাল মামুনের রিমান্ড শেষে জেলে পাঠান আদালত। পেছানো হয়েছে 14ই সেপ্টেম্বরের শহীদ স্মরণ সভা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী শহীদ হয়েছেন 728 জন এবং আহত 20,263 জন বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া গণহত্যার সাথে জড়িত কিংবা উস্কানিদাতার সাংবাদিক হোক আর যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই উপদেষ্টা। এ সময় স্বায়ত্তশাসনের প্রতি পুলিশের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের 1 মাসে কার্যক্রম এবং আগামী 100 দিনের পরিকল্পনা জানাতে দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শহীদদের স্মরণ সভা 14ই সেপ্টেম্বর করার কথা থাকলেও চূড়ান্ত তালিকার পর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণ সভাটি করা হচ্ছে না। মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। স্থবিরতা কাটাতে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে এবং সেক্রেটারিয়েট কুয়ের কোনো শঙ্কা নেই বলেও জানান নাহিদ ইসলাম। প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটা আমরা অস্বীকার করব না। করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করছি। এই সময় পুলিশ বাহিনী নিয়ে নিজের অসন্তুষ্টি জানানোর পাশাপাশি স্বায়ত্তশাসনের প্রতি পুলিশের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। এই যে 16টা বছর ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তারা চাচ্ছে যে তাদেরকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়, বিরোধী দল দমনে বা আন্দোলন দমনে এইভাবে নিষ্ঠুরভাবে যাতে ব্যবহার না করা হয়, সেই জন্য পুলিশের কিছুটা সেই স্বায়ত্তশাসনটা তারা চাচ্ছে, নীতিমালা বা আইনের সংশোধনটা চাচ্ছে তারা। গণহত্যার সাথে জড়িত কিংবা উস্কানিদাতার সাংবাদিক হোক আর যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলেও স্পষ্ট জানান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠিত হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলে জানান নাহিদ ইসলাম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে ভারতে বসে আওয়ামী লীগ যে অপপ্রচার চালাচ্ছে তাতে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুততম সময়ে সংস্কার করে জনগণের সংসদ দিয়ে দেশ চালানোর উদ্যোগ নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচার সরকার খালেদা জিয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করায় তার শারীরিক অবস্থার এ নাজুক পরিস্থিতি বলেও অভিযোগ দলটির। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলন সহ গণতন্ত্রের আন্দোলনে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা ও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বরের সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জন্মলগ্ন থেকে বিএনপির অবদানের কথা তুলে ধরেন। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার। দ্রুত সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারকে জনগণের সংসদ প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনারা তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব শিল্প কারখানার অস্থিরতা তৈরির চেষ্টা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। হাসপাতালে ভর্তি করিয়েছিল, পিজি হসপিটালে বা বিএসএমইতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। আওয়ামী লীগ শাসন আমলের প্রশাসনের দলীয়করণ থেকে বের হয়ে আসতে আরো ধৈর্য ধরতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব। নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বগুড়ায় মজুমদার প্রোডাক্ট লিমিটেডের রাইসব্রান অয়েল কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছেন 4 শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে কারখানাটিতে নিরাপত্তা ঘাটতি ছিল বলে ধারণা করা হচ্ছে। সহকর্মী সঞ্জু রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। বগুড়ার শেরপুরের মজুমদার প্রোডাক্ট লিমিটেড বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির রপ্তানিমুখী পণ্য রাইস ব্র্যান্ড অয়েল কারখানার যন্ত্রাংশ মেরামতকালে ঘটে বিস্ফোরণ। জানা যায়, অয়েল ট্যাঙ্কে 4 জন শ্রমিক উঠে ওয়েল্ডিং এর কাজ করছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে ট্যাঙ্কের উপর থাকা 4 জনই দগ্ধ হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা হলেন নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনি এলাকার রুবেল, আবু সাইদ, মনির ও ইমরান। তেলের ট্যাঙ্কিতে তেল ছিল, ঠিক আছে, তো উপর থেকে আমরা ওয়েল্ডিং করতেছি, তো একটা আগের বিস্ফোরণ নিচে পড়ে ট্যাঙ্কিটা ভাস্ট হয়ে গেছে, ঠিক আছে। যখন ওটা ভাস্ট হওয়ার পর 4 জন চারদিকে পড়ে গেছে উপর থেকে। পড়ার পরে একজন ওই জায়গায় ডেড, 3 জনকে মেডিকেল আনতে মেডিকেলে ডেড হয়েছে। ভাতে যাবার মনে করেন ফোন দিলে আমি এখানে আসি, আর কি আসার পরে এই ঘটনাস্থলে এসে দেখি আসলে মারা গেছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, মেরামতের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের অবহিত না করেই ওয়েল্ডিং এর কাজ শুরু করেন। তাদের দাবি, ওয়েল্ডিং ঝালাইয়ের উত্তাপে অয়েল ট্যাঙ্কে গ্যাস সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা ঘটে। ওয়েল্ডিং এর স্পার্কিং করছে, স্পার্কিং করাতে তারা ভিতর থেকে ওটা বাস্ট হয়ে গেছে আর কি। তেলের স্টোরেজ ট্যাঙ্কের যে উপরের যে হেডটা, সেই হেডটা আউট হয়ে গেছে।
প্রাথমিকভাবে কারখানাটিতে নিরাপত্তা ঘাটতি ছিল জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে করা হবে তদন্ত। এখানে সবচেয়ে বড় যে ত্রুটিটি আমার কাছে মনে হয়েছে যে প্রায় ৩-৪ ঘন্টা হয়ে গেছে বিস্ফোরণের পরে, কিন্তু এখানে এদের নিজস্ব কোনো টেকনিশিয়ান বা নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার কিন্তু নাই। তো আমরা তদন্ত কমিটি যেমন করেছি, আমরা সাথে এটার সেফটি মেজার যে রয়েছে সেটার স্পেশাল টিম যদি নিয়ে আসতে হয় সেই স্পেশাল টিমটাও আমরা কাজ করব। আর নিহতদের মরদেহ রাখা হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিউজ ডেস্ক। দুদককে রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্র থেকে মুক্ত করাই চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত দুর্নীতি দমন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। বলেন, সংস্থাটির উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনের রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর দেশ সংস্কারের কাজে আত্মনিয়োগ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই অংশ হিসেবে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৬টি সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের করা কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, সংস্থাটির উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত। দুদক এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে এটি যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাটা আছে সেটি সুদৃঢ়তর হয়। এখন যা আছে তার তুলনায় আরও সুদৃঢ় হবে, কিন্তু তার চেয়ে বেশি হলো যে যতটুকু ক্ষমতায় থাকবে দুদকের হাতে সেটা যেন কার্যকরভাবে প্রয়োগ করতে পারে, কারোর প্রতি ভয় করুণা না করে, আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ড বিবেচনায় নিয়ে দুদক কাজ করবে। এরকমভাবে যেন দুদক পরিচালিত হয় সেটার জন্য আমাদের পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি সংস্থাটি জানিয়ে তিনি বলেন, এর থেকে দুদককে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করার জন্য রাজনৈতিক প্রভাবের সুযোগ নিয়ে এবং তার প্রভাব দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে দুভাবে পড়ে। এক হচ্ছে তার নিজস্ব কার্যক্রমের মধ্যে পড়ে, কারণ আমলাতন্ত্র থেকে যাদেরকে প্রেষণে প্রেরণ করা হয় তারা এখানে এসে আমলাতন্ত্রের প্রতি তাদের আনুগত্যটাকে প্রাধান্য দেয়, যার ফলে যারা আমলাতন্ত্রে জড়িত, আমলাতান্ত্রিক অবস্থান থেকে দুর্নীতি জড়িত, তাদের ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার একটা হাতিয়ার হিসেবে তারা কাজ করে। নতুন বাংলাদেশে দুর্নীতির লেশমাত্র চায় না তরুণ সমাজ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আইনের সংস্কারের প্রয়োজন আছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাউথ ইস্ট ইউনিভার্সিটি শহীদ 4 শিক্ষার্থীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিকেলে সাউথ ইস্ট ইউনিভার্সিটি মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানটি হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেন সহ শহীদ পরিবারের সদস্যরা, সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরাও উপস্থিত ছিলেন। সংবাদপত্রে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু ট্রাস্টের 873 কোটি টাকা পদ্মা ব্যাংকে থাকায় উপদেষ্টার ক্ষোভ, তদন্তের ঘোষণা, রাজনৈতিক দলের সম্মতিতে এই সংস্কার। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের নেপথ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, অভিযোগ শ্রম উপদেষ্টার। কঠিন হলেও পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ উত্তরণে আশাবাদী প্রধান উপদেষ্টা, সবাইকে একযোগে কাজ করার আহ্বান। 70 অনুচ্ছেদ সংশোধন সহ সংবিধান ঢেলে সাজানোর তাগিদ আইনজ্ঞদের, আওয়ামী সরকারের বিরুদ্ধে সংবিধান সংশোধনে বাধার অভিযোগ। জনি হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নিয়ে পেশ সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। এবং বগুড়ার শেরপুরে মজুমদার অয়েল কারখানায় ট্যাঙ্ক বিস্ফোরণ, প্রাণ গেল 4 শ্রমিকের, নিরাপত্তা ঘাট থেকে দুষছে প্রশাসন। এই ছিল এখনকার সংবাদরাত, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।